এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পে উল্লিখিত বীভৎস বর্ণনার কারণে গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। নমস্কার, আমি ডি চ্যাক্স। গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনবেন তান্ত্রিক ভবতোষ ভট্টের প্রথম কাহিনী জমের দুয়ার। আমার লেখা তান্ত্রিক অখিল অঘরী চরিত্রটিকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সেই জন্যে আমি আপনাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। তান্ত্রিক ভবতোষ ভট্ট আমার তৈরি আরও একটি কাল্পনিক চরিত্র। আশা করি এটিও আপনার মনে জায়গা করে নেবে এবং আগামী দিনে তান্ত্রিক ভবতোষ ভট্টের আরও গল্প এই চ্যানেলে আসবে। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। বিশেষ ধন্যবাদ শ্রী অনিরুদ্ধ মুখোপাধ্যায় ও মনীষা বিশ্বাসকে। শুরু হচ্ছে তান্ত্রিক ভবতোষ ভট্টের কাহিনী জমের দুয়ার, তৃতীয় ও অন্তিম পর্ব। দ্বিতীয় পর্বে আপনি শুনেছিলেন তান্ত্রিক ভবতোষ ভট্ট এক গভীর সাধন যজ্ঞে বসেছেন এবং সেই যজ্ঞ চলাকালীন সম্মুখীন হচ্ছে নানান ভয়ানক অভিজ্ঞতা। তার যজ্ঞের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে নানান প্রেতেরা। তার এই যজ্ঞের কি উদ্দেশ্য? কেন করছেন তিনি এই যজ্ঞ? চলুন জেনে নেওয়া যাক। শুরু হচ্ছে তান্ত্রিক ভবতোষ ভট্টের কাহিনী জমের দুয়ার, তৃতীয় ও অন্তিম পর্ব। অগ্নিকুণ্ড থেকে একটা কালচে হলুদ ধোঁয়া ধীরে ধীরে উঠে ছড়িয়ে যাচ্ছে বাতাসে। ধোঁয়ার গন্ধে মিশে আছে একটা নিস্তেজ করে দেওয়া আচ্ছন্ন ভাব। চোখটা যেন ঘুমকে আশকারা দিতে চাইছে। বুকের ভেতর থেকে ধীরে 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 এক পা করে এগিয়ে আসছে একটা মৃদু কাশি কাশি ভাব। গলাটা যেন অদ্ভুতভাবে সুর করছে। মনে হচ্ছে যেন একটা বিশাল আকারের মাকড়সা গলার ভিতর হেঁটে বেড়াচ্ছে। পায়ের তলায় কাঁটা ফোটার মতো অনুভূতি হচ্ছে। মনে হলো একবারে কত কিছু ক্ষণিকের মধ্যে ঘটে যাচ্ছে আমার সাথে। সাধে কি বলে যে এই সাধনযোগ্য খুব সোজা জিনিস নয়। এইভাবে বেশ কিছুক্ষণ কাটলো। এখন খানিকটা স্বাভাবিক লাগছে বোধ হলো। মনে মনে মন্ত্রোচ্চারণ করতে করতে এখন কেবল সেই ভয়ানক সর্পের অপেক্ষা চলছে প্রত্যেক মুহূর্তের গা ঘেঁষে। সেই ভয়ানক সর্প যার আগমনে চারিদিক ভরে ওঠে প্রাণ উজাড় করা চন্দনের গন্ধে। একই সাথে সর্পের ক্রূরতা এবং চন্দনের গন্ধে মাতালতা দুয়েরই সম্মুখীন হতে হবে আমায়। মনে হলো যেন যাকে তুষ্ট করে আমি নিজে আহ্বান জানাচ্ছি তার ক্রূরতা ও ভয়ঙ্করতা থেকে আমায় নিজেকেই বাঁচাতে হবে।
কিন্তু সেই সময় আমি চন্দনের গন্ধে মাতাল অবস্থায় থাকব। যে সেই গন্ধ না পায় সে বোঝে না কি সাংঘাতিক অপূর্ব গন্ধ সেটি। মধু সুন্দরী দেবীর আগমনের সময় যেমন সুগন্ধ বাতাসে বিরাজ করে, তার চেয়ে এই গন্ধ আরো 100 গুণে বেশি এবং সাধককে মাতাল বানানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এমনটা ভাবছি, ঠিক সেই সময় আশপাশ থেকে কেমন একটা খটখট শব্দ আসতে লাগলো। প্রথমে ভাবলাম যে যাই হয়ে যাক, আমি চোখ খুলব না, আরো মনোনিবেশ করতে থাকলাম। কিন্তু শব্দটা যেন আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। ইচ্ছে না থাকতেও চোখ খুললাম এবং যা দেখলাম সেই দৃশ্যকে ভয়ঙ্করতার শীর্ষ তালিকায় স্থান দেওয়া যায়। একাধিক কঙ্কালের সমাবেশ। কিন্তু শুধু মানুষের কঙ্কাল নয়, সেই দলে আছে অনেক পশুর কঙ্কালও। কুকুর আকারের প্রাণীর কঙ্কাল যেমন হয় ঠিক তেমন দেখতে। সেই কঙ্কালগুলি কুকুর না শেয়ালের তা দেখে বোঝার জো নেই। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। আমার সাধনযোগ্য পণ্ড করার জন্য নরক থেকে উঠে এসেছে তারা কেউই মর্তলোকের বাসিন্দা নয়। তাদের কঙ্কালগুলি একটিও সাদা নয়। তারা প্রত্যেকেই কুঁচকুঁচে কৃষ্ণ বর্ণকে আপন করে জায়গা দিয়েছে তাদের কঙ্কালাকার দেহে। তাদের চোখের গর্তে চোখ রাখা যায় না, এমনই নৃশংস ভয়ানক অগ্নিময় কোটর সেগুলি। আশপাশ থেকে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। দু একবার পেঁচাও ডেকে উঠল যেন। চোখ বুজে নিলাম। তারপর মনে হলো তারা আমার দিকে এগিয়ে আস্তে আস্তে যেন আমাকেই ছাড়িয়ে চলে যাচ্ছে। ধীরে ধীরে মিলিয়ে এলো কঙ্কালের দল। আমার কপাল বেয়ে নেমে এলো এক ফোঁটা নোনতা জল। আবার সব শান্ত। বোধ হলো আরো একটা ধাপ আমি পূর্ণ করলাম। এইভাবে সম্পূর্ণটা ঠিক চালিয়ে যজ্ঞে পূর্ণতা লাভ করলেই সেই শয়তানগুলোকে শাস্তি দিতে সক্ষম হব আমি। প্রতিহিংসা ও প্রতিশোধের আগুন দিয়ে জ্বালিয়েছি যজ্ঞকুণ্ডের আগুন। এই আগুন আমি বিফলে যেতে দেব না। তখন আমায় তারা বলেছিল, যা করতে পারিস করে নে, যা, দেখব কত ক্ষমতা। তাদের আমি দেখিয়ে দেব আমি কি করতে পারি। যদিও গুরুদেব বলেছিলেন সর্বদা ভালোবাসার পথ অবলম্বন করতে, কিন্তু এই ক্ষেত্রে যদি আমি প্রতিশোধের পথ অবলম্বন না করি তবে আমার দিদির প্রতি সাংঘাতিক অবিচার করা হবে। তুই চিন্তা করিস না দিদি, যা দেশের আইন করতে পারেনি তা তোর ভাই করে দেখাবে। তুই যেখানেই থাকিস আমায় আশীর্বাদ করিস দিদি, আমায় আশীর্বাদ করিস। বন্ধ চোখের কালোয় বারবার ভেসে উঠছে দিদির মুখখানা। কারুর তো কখনো ক্ষতি করেনি আমার দিদি, তবে এমনটা কেন হলো ওর সাথে? নিয়তি কি এতটাই নির্মম? যারা বারংবার অতীব ঘৃণ্য অন্যায় করে তাদের তো কখনো গুরুতর সাজা হয় না, কিন্তু আমার দিদির মতো যারা নিষ্পাপ কলঙ্কহীন তাদেরই কেন বারবার সীতার মতো অগ্নি পরীক্ষা দিতে হয়? কি দোষ করেছিল আমার দিদি? সন্ধেবেলায় গ্রামের পথ দিয়ে একা একা বাড়ি ফিরে আসাটা বুঝি অনেক বড় কোনো দোষের?
বারবার মনে পড়ে যাচ্ছে সেদিনের কথাগুলো। সেদিন ছিল দিদির ছেলেবেলার বন্ধু রজনী দিদির স্বাদের অনুষ্ঠান। সকাল সকালই দিদি তৈরি হয়ে চলে গেছিল পাশের গাঁয়ে রজনী দিদির শ্বশুর বাড়ি। সেখানে সমস্ত কিছু সেরে উঠতে উঠতে বিকেল হয়ে যায়। তারপর খানিক বিশ্রাম নিয়ে বাড়ির পথে ফিরে আসার সময় সন্ধে ঘনিয়ে আসে। এমন তো অনেকবারই হয়েছে। এর চেয়েও বেশি রাতে দিদি একা একা গাঁয়ের পথ ধরে বাড়ি ফিরেছে। কিন্তু সেদিনের সন্ধেটা যেন একটু অন্যরকম ছিল। রজনী দিদির বাড়িতে আনন্দ অনুষ্ঠানের সাথে সাথে বিধাতা আমার দিদির জন্য লিখছিলেন অতি কঠিন দুঃখ মাখা লিখনি। গাঁয়ের পথ সন্ধ্যের পর ফাঁকা হয়ে যায়। পাশের গ্রাম ও আমাদের গ্রামের মাঝামাঝি একটা জায়গায় পড়ে অনেকটা এলাকা নিয়ে একটা উলু বনের ঝোপ। সেটা পেরিয়ে আসার সময় জনাসাতেক মাতাল পুরুষের কবলে পড়ে দিদি। তারপর সারা রাত ধরে চলে আমার দিদির ওপর অকথ্য শারীরিক অত্যাচার। এদিকে দিদি আসছে না দেখে বাড়িতে আমরা চিন্তিত হয়ে পড়ি। তারপর মনে হয়েছিল দিদি বোধহয় আজ রাত রজনী দিদির বাড়িতে থেকে কাল সকালে আসবে। আসলে এমনটা অনেকবার হয়েছিল। দিদি অনেকবারই রজনী দিদির বাড়িতে রাত কাটিয়েছে। রজনী দিদির স্বামী যখনই কাজের সূত্রে বাইরে যেতেন তখনই রজনী দিদি আমার দিদিকে নিতে আসত রাতে তার সাথে থাকার জন্য। আমার বাবা তাতে আপত্তি করতেন না, কারণ তিনি জানতেন রজনী দিদি ও আমার দিদি সেই ছোটবেলা থেকে একে অপরের সই। বয়সে আমার দিদি রজনী দিদির চেয়ে বছর তিনেকের ছোট। দিদি রাতে সেখানেই থাকবে ভেবে আমরা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু তখন দিদির ওপর চলছে 7-7টি মাতালের নারকীয় ধর্ষণ লীলা। পরের দিন সকাল হতে না হতেই সারা গ্রামে ছড়িয়ে পড়ল একটি খবর। জগদীশের মেয়েকে কেউ বা কাহারা ধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছে উলু বনের ঝোপে। বোনের ঘুম তখনও ভাঙেনি। আমি আর বাবা হন্তদন্ত হয়ে ছুটে গেলাম উলু বনের ধারে। যা দেখলাম সেই দৃশ্য মৃত্যু অবধি ভুলে যাওয়ার নয়। উলু বনের একটু ভেতরের দিকে একটা জায়গার উলু ঘাসগুলি পুড়ে গিয়ে ফাঁকা হয়ে আছে, আর তার মাঝে পড়ে আছে আধপোড়া অবস্থায় অর্ধনগ্ন আমার দিদির মৃতদেহটি। গায়ের চামড়া কুঁচকে ঝলসে গেছে। তখনও যেন দিদির মুখে লেগে আছে প্রবল ব্যথা পাওয়ার সুস্পষ্ট ছাপ। বাবা মাথা ঘুরে পড়ে গেছিলেন মাটিতে। বাবাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম আমি। আমাদের গাঁয়ের পুলিশ চৌকির একজন পুলিশ এই 7 জনকে শনাক্ত করে পাকড়াও করেছিলেন। তাদের মধ্যে আমার এক দুঃসম্পর্কের জ্যাঠাও ছিলেন, কিন্তু টাকার জোরে সেই 7 জনই পার পেয়ে যায়। বিচার চাইতে চাইতে বাবা ও আমার পায়ের জুতো ক্ষয়ে যাবার মতন অবস্থা হয়েছিল। সেই ঘটনার কয়েকদিন পর একদিন আমি আর বাবা হাট থেকে গাঁয়ের পথ ধরে ফিরছি। পথের পাশেই তারক খুড়োর চায়ের দোকান। সেই দোকানে বসে চা খাচ্ছে সেই 7 জন নরকের কীট। বেশ কিছু আগেই চোখে পড়েছিল। আমরা চায়ের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন বলে উঠল, আহা গো, বাপ বেটাই মিলে আমাদের কিচ্ছুটি ছিঁড়তে পারলো না গো, কত কষ্ট, আহা আহা কত কষ্ট। আমি থমকে দাঁড়াই। তাদের উদ্দেশ্যে বলি,
পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না। তোদের মতো নরকের পোকাগুলোকে আমি শাস্তি দেবই, দেখে নিস, তোদের নিস্তার নেই। তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে, যা যা, কি করবি দেখে নেব। বাপ বেটাই মিলে কিছু করতে পারলো না, তুমি কোন মাতব্বর হে? টাকার জোরে কত কিছু হয় সেই ধারণা আছে? যা যা যা, বাড়ি গিয়ে বাপ ছেলেতে মিলে আলু সিদ্ধ ভাতকে ওষুধ পালন কর গিয়ে, যা যা। আমি প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু বাবা আমার হাত ধরে টেনে নিয়ে চলে আসেন। দিদির মৃত্যুর পর থেকেই দেখেছিলাম বাবা যেন কেমন একটা হয়ে গেছিলেন। মুখে হাসি দেখা যায় না, সবসময় কেমন একটা মন মরা ভাব। সেদিনের পর থেকেই আমি প্রতিজ্ঞা করি যে এদের আমি নিজের হাতে শাস্তি দেব। কিন্তু কিভাবে? অনেক ভাবার পর আমার মাথায় আসে তন্ত্রের বলে তাদের শাস্তি দেওয়ার কথা, যে শাস্তি থেকে তাদের টাকাও তাদের বাঁচাতে পারবে না। তার 1 থেকে 1.5 বছর পর আমি দেখা পাই গুরুদেব তান্ত্রিক অখিল অঘরীর। তারপর তার কাছে দীক্ষা নেওয়া ও টানা 4 বছর ধরে নিজেকে প্রস্তুত করা এই আজকের দিনটার জন্য। অনেক ধৈর্য, সহ্য, তন্ত্র জ্ঞান সংগ্রহ করার পর আজ এই আসনে বসার যোগ্যতা লাভ করেছি আমি। সেদিন তোরা আমায় টাকার জোর দেখিয়েছিলি, তাই না? আজ আমি তোদের দেখাবো আমার সাধনার জোর। দেখি কে জেতে। এত বছর ধরে বুকের মধ্যে জ্বলতে থাকা আগুন আজ চোখের সামনে যজ্ঞকুণ্ডে জ্বলছে। এই আগুনেই তোদের আহুতি দেব। ঠিক এমন সময় কেমন একটা গন্ধ নাকে এলো। শুনলাম সেই ভয়ানক শব্দ, যা আমার শির দাঁড়াতে বইয়ে দিল কঠোর শীতল বরফের স্রোত। চোখ চাইতে দেখি এক ভয়ানক দেহী বিশাল সাপ যজ্ঞকুণ্ডের মধ্যে থেকে প্রায় 3-4 হাত উঁচুতে মাথা তুলে আছে। সাপের দেহের শীতলতার আভাস পাওয়া যাচ্ছে। আমার সামনে যে এত বড় একটা অগ্নিকুণ্ড জ্বলছে, তার উষ্ণতাই যেন হঠাৎ পরিবর্তন হয়েছে সাপের দেহের শীতলতায়। এখন যজ্ঞকুণ্ডের আগুনের রং নীল, গাঢ় নীল। আমার সাধনায় তুষ্ট হয়ে কালান্তক সিদ্ধ মৃণ সর্পনাভিরি আমার সামনে আবির্ভাব হয়েছেন। আমি যদি বলি ভয় করছে না আমার, তাহলে আমার থেকে বড় মিথ্যুক 3 বার চোখের পলক ফেলার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু শুধু ভয় নয়, একটা ভয়ঙ্কর মুগ্ধতাও যেন পেয়ে বসেছে আমায়। চারিদিক ভরে যাচ্ছে অস্বাভাবিক সুন্দর চন্দনের গন্ধে। সেই গন্ধে মাতোয়ারা হয়ে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। আর সেই গন্ধে বিভোরিত হয়ে এখন আমি চেয়ে আছি বিশাল দেহী সাপটির দিকে। তার গায়ের রোয়া রোয়া দাগগুলো নীল আগুনের প্রতিফলনে ভয়ানক মুগ্ধতা ছিটিয়ে দিচ্ছে আমার দিকে। তার দেহটা ফুলে ফুলে উঠছে প্রত্যেকবার ফুঁসে ওঠার সাথে সাথে। মনে মনে করতে থাকা মন্ত্রপাঠ এখন যেন হোঁচট খাচ্ছে। আমি বুঝলাম আমার মন্ত্রপাঠের একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। আর হয়তো 80 থেকে 90 বার বাকি। এটাই হলো সেই চরম মুহূর্ত। মন্ত্রপাঠের সংখ্যা কমতে কমতে বাড়তে থাকবে শেষ পর্যায়ের ভয়ঙ্করতা। আমার মাথা যেন নিস্তেজ হয়ে যেতে চাইছে বারবার। কেবল আমি অনেক কষ্টে ঝড়ের মুখে বাতি বাঁচানোর মতো স্বাভাবিকভাবে মন্ত্র সম্পূর্ণ করতে লড়াই করে চলেছি। সাধনার এই পর্যায়ে পৌঁছে যদি সাধক মন্ত্র সম্পূর্ণ করতে না পারে,
তবে তার ঠিক ব্রহ্মতালুতে ছোবল দেয় এই ভয়ানক অতিলৌকিক সর্প। এই ভয়ানক অতিলৌকিক জীবটির পাহারায় আমায় শেষ করতে হবে মন্ত্র। শূন্যে ভাসতে থাকা হাড়টি হাতে নিলাম। অন্তিম আহুতি হিসেবে নিজের বাম চোখের পাতায় নখের আঁচড়ে রক্ত বের করে লাগিয়ে দিলাম হাড়টির মধ্যে। তারপর 3 বার হাড়টি কপালে ছুঁয়ে ফেলে দিলাম যজ্ঞকুণ্ডের মধ্যে সাপটির গা ঘেঁষে। অমনি বদলে গেল চারপাশের দৃশ্য। এতক্ষণ চারিদিক গাঢ় অন্ধকার ছিল। এইবার চারিদিক ছেয়ে গেছে আলতো নীলচে সাদা আলোয়। আমি বুঝলাম আমার মন্ত্র জপ সম্পূর্ণ। এখন আর যজ্ঞকুণ্ডের সাপটিকে দেখা যাচ্ছে না। আহুতি পূর্ণ হবার সাথে সাথে সেও মাথা ডুবিয়ে নিয়েছে অগ্নিকুণ্ডের গভীরে। সেই ডুব এমনই যে অগ্নিকুণ্ড হাতড়ে খুঁজলেও সেই বিশালাকার দেহটির কোনো সন্ধান মিলবে না। আলোর পরিবর্তন দেখে মনে হলো ভোর হয়ে গেল নাকি। কিন্তু এমন করে কি দিনের আলো ফোটে? যেন অনেকটা ঝপ করে সন্ধে নামার মতো। যজ্ঞ সম্পূর্ণ হবার তৃপ্তি এবং সাথে সাথে শারীরিক একটা ক্লান্তি বোধ করছি। মাথাটা কেমন যেন ঘুরছে। চোখে নেমে আসছে কালো পর্দা। ধপধপে নীলচে সাদা আলোয় ভরে আছে চারিপাশ। আর সেই আলোয় দেখা যাচ্ছে বাতাসে ভেসে বেড়াচ্ছে এক হলদেটে গুঁড়ো গুঁড়ো কি যেন। খুব ছোট ছোট, কিন্তু সংখ্যায় অনেক। সেগুলি যেন সেই নীলচে সাদা আলো লেগে চিকচিক করছে। ভেসে ভেসে আমার মুখে চোখে সারা শরীরে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তারপর যেন মনে হলো সেগুলি আমার শরীরের ভেতরে প্রবেশ করছে। আর সাথে সাথে এক অন্যরকম ভাব নিজের মধ্যে লক্ষ্য করছি। অতিথি হয়ে আসা ক্লান্তিরা ধীরে ধীরে ফাঁকা করছে আমার দেহালয়। বোধ হচ্ছে যেন শরীরের চক্রগুলি জলজল করে ঘুম ভেঙে জেগে উঠছে। শরীরে অনুভব করছি এক অন্যরকম ঊর্জা, যা আজকের আগে কখনো অনুভব করিনি। কোটি কোটি চিকচিকে মিহি কোনো পদার্থ আমায় বেষ্টন করে আছে বলে মনে হচ্ছে এখন। চারিপাশ ভেসে যাচ্ছে কেমন একটা শব্দের পরিপূর্ণতায়। মনে হলো আমি বুঝি স্বর্গে এসে পড়েছি। হঠাৎ নিচের দিকে চোখ গেল। কেমন হলো? এতক্ষণ আমি একটা আসনের ওপর বসেছিলাম, কিন্তু এখন যত দূর চোখ যায় তত দূর অবধি মাটির ওপর ছেয়ে আছে ব্রহ্মকমল ফুলের শুভ্র পাপড়ি। আকাশ থেকে ধেয়ে এলো এক আশীর্বাদী আলোক রশ্মি। তা আমার শরীরে পৌঁছতেই আমি পদ্মাসনে বসেই ধীরে ধীরে মাটি ছেড়ে খানিকটা উঠে শূন্যে ভেসে রইলাম। আমার দেহে ও মনের মধ্যে কেমন এক শক্তি ভরে উঠছে।
এমন সময় যেন আমার দিদির মুখখানা আলতো মেঘের মতো ভেসে উঠেই মিলিয়ে গেল। তারপর চোখের পলক ফেলতেই সব অদৃশ্য। হারিয়ে গেছে নীলচে সাদা আলো, হারিয়ে গেছে মাটি জুড়ে বিছিয়ে থাকা ব্রহ্মকমলের শুভ্র পাপড়ি। ফিরে এসেছে আবার সেই আগের দৃশ্য। সামনে জ্বলছে অগ্নিকুণ্ড, ধীরে ধীরে পূর্ব আকাশ সিঁদুরে রঙে ছেয়ে যাচ্ছে। বনের গাছপালার ডাল থেকে পাখিরা গেয়ে উঠছে সুপ্রভাতী গানের মৃদু মৃদু সুর। কপালে হাত ছুঁয়ে সূর্যদেবকে প্রণাম জানিয়ে ত্যাগ করলাম যজ্ঞের আসন। যজ্ঞ সুসম্পন্ন হয়েছে। অতি ভয়ানক প্রেতের সেই প্রশ্নের সম্মুখীন হতে আর হয়নি। এ আমি জানতাম। অত্যন্ত নিষ্ঠার সাথে প্রতিটি বিধি সম্পূর্ণ করলে সেই পিশাচের মুখোমুখি হতে হয় না। সারা রাত ধরে যা সব জিনিসের মোকাবিলা করলাম তাই বা কম কি? যজ্ঞকুণ্ড ও চারিদিকে ছড়িয়ে থাকা দ্রব্যাদি মাটি দিয়ে চাপা দিয়ে সেই ঢিবির ওপর পদ্মাসনে বসে মধু ও পোড়া খই খেয়ে মাটিতে অল্প অল্প করে 3 বার জল ঢেলে উঠে হাঁটা লাগালাম বাড়ির পথে। ডিসেম্বর 2015 কলকাতা। শুভভাবে সুসম্পন্ন হলো দেবরাজবাবুর ছেলে অভিরাজের বিয়ে। তার বৌমাটি খুব মিষ্টি হয়েছে। দেবরাজবাবু আজ যেন একটু শান্তি পাচ্ছেন। 18 বছর বয়সে একটি অ্যাক্সিডেন্টে তিনি তার ডান পাটি হারান। তার যখন বয়স 26 তখন তার স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকে একমাত্র ছেলে অভিরাজকে নিয়েই তার সংসার। এতদিন পর তার বাড়িতে কোনো মেয়ের পা পড়ল আবার। পুত্র এবং পুত্রবধূ সুখী হোক। পুত্র অভিরাজের বয়স এখন 29। দেবরাজবাবু ভেবেছিলেন আরও বছর 2 আগে তার বিয়ে দিতে, কিন্তু তখনও অভিরাজ চাকরি পায়নি। আজ থেকে 10-11 মাস আগে সে চাকরি পায় এবং তারপরেই বিয়ের সিদ্ধান্ত নেয়। তাদের বিয়ে হয়েছে আজ প্রায় 1.5 বছর কেটে গেল। দেবরাজবাবু চেয়েছিলেন তারা সুখে শান্তিতে ঘর করুক। কোন বাবা না চায় যে তার সন্তান সুখে থাকুক? কিন্তু এ কি আর সুখ টান যে চাইলেই পাওয়া যায়? না না, আমি পারছি না তোমার সাথে থাকতে। আজ আমাদের বিয়ে হয়েছে 1 থেকে 1.5 বছর হয়ে গেল। কি দিতে পেরেছো তুমি আমায়? শুধু গাড়ি বাড়ি দামি দামি উপহার দিলেই হয় না অভিরাজ। প্রত্যেকটা নারীর তার স্বামীর থেকে একটা চাহিদা থাকে। সেই চাহিদা গাড়ি বাড়ি উপহার দিয়ে পূরণ হয় না।
গাড়ি বাড়ি দিয়ে আমার শখ তুমি মেটাতে পেরেছ ঠিকই, কিন্তু বিয়ের পরে এতগুলো দিনে তুমি আমায় এতটুকু তৃপ্তি দিতে পারোনি। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কি চায় জানো? পুরুষত্ব চায়। সে চায় তার স্বামী তাকে এমন এক সুখের সন্ধান দিক যা সে কারোর কাছ থেকে চাইতে পারবে না। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি পেরেছো দিতে? এত ডাক্তার, এত ওষুধ, কি উপকার দিয়েছে তা দিয়ে? ডক্টর রয়ের মতো অত বড় মাপের সেক্সুয়ালজিস্ট যখন তোমার কিছু করতে পারেনি, তখন গলতটা ত্রুটিটা সম্পূর্ণ তোমার মধ্যে। ডাক্তারের চিকিৎসা বা তার ওষুধের ত্রুটি নয় সেটা। এমন একজন পুরুষত্বহীন পুরুষের সাথে আমি থাকতে পারবো না। আমি চললাম, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব, আশা করি সইটা করে দেবে। আমি চাই না ব্যাপারটা লোক জানাজানি হোক, তাতে তোমার সম্মান কমবে বই বাড়বে না। চললাম আমি, তুমি ভালো থেকো। 29শে ফেব্রুয়ারি 2016, মধ্যমগ্রাম। স্বপন সাহার বাড়ির সামনে লোকজনের জমায়েত। বাকশক্তিহীন অন্ধ স্বপনবাবু তার 18 বছরের মৃত ছেলের সামনেই নিথর হয়ে বসে আছেন। তার প্রতিবেশীদের মধ্যে কোনো একজন তাকে ধরাধরি করে তার ছেলের সামনে বসিয়ে দিয়ে গেছেন। তার স্ত্রী মাস দুয়েক আগেই রাতের বেলা রেল লাইন পেরিয়ে বাড়ি ফেরার পথে কেউটে সাপের কামড়ে মারা যান। তাদের একমাত্র ছেলে বিপ্লব ভাড়ার গাড়িতে হেল্পারের কাজ করত। আজ সকালে 11টা নাগাদ তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির ড্রাইভার হাত পা ভেঙে আহত হলেও গাড়ির পিছনের ডালায় ছিল হেল্পার বিপ্লব। পিছন থেকে একটা তেলের ট্রাক ধাক্কা দেওয়ায় বিপ্লবের দেহটা একেবারে চিঁড়ে চ্যাপ্টা হয়ে গেছে। নীরবভাবে জল গড়িয়ে পড়ছে স্বপনবাবুর চোখ দিয়ে। সে যে বড্ড একা হয়ে গেল। স্টেশনে বসে ভিক্ষে করা ছাড়া তার আজ আর কোনো রাস্তাই খোলা নেই। বিপ্লবের আত্মা শান্তি পাক। চোদ্দই আগস্ট 2016, রাত্রি 11:32, দীঘা। মিলন সংঘ ক্লাবে কাল পালন হবে ক্লাবের জন্মদিন। আজ থেকে 5 বছর আগেই স্বাধীনতা দিবসের দিন ক্লাবটি স্থাপিত হয়। ক্লাবের 5 বছরের জন্মদিন সবাই খুব ধুমধাম করে পালন করবে ঠিক করেছে। তার উপরে আবার স্বাধীনতা দিবস। ক্লাবের মাঠে উত্তোলন করা হবে জাতীয় পতাকা। ক্লাবের সমস্ত সদস্যরা এখন ছোট ছোট কাগজের পতাকা কেউ আঠা দিয়ে দেওয়ালে দেওয়ালে লাগাচ্ছে, কেউ কেউ দড়ির মধ্যে একাধিক পতাকা লাগিয়ে বেঁধে ঝুলিয়ে দিচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। হঠাৎ ঘটে গেল এক আকস্মিক বিপজ্জনক ঘটনা। ইলেকট্রিক পোস্টারে সোহম উঠেছিল পতাকার দড়ি বাঁধতে। ইলেকট্রিক শকের সাথে সাথে ভেসে এলো সোহমের ব্যথা মাখানো চিৎকার। উঁচু পোস্টের উপর থেকে ধপ করে নিচে পড়ে মাথাটা ফেটে রক্ত জড়িয়ে মৃত্যু হলো সোহমের। আজ থেকে ঠিক 3 দিন আগে ওর 18 বছরের জন্মদিন গেছে। আর আজ কি হলো? ক্লাবের সমস্ত সদস্যরা পাশের মাঠে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে প্রাণহীন সোহমের মৃতদেহটা। সেখানে ছুটে এসেছে সোহমের বাবা। এক হাতে একমাত্র ছেলের মৃতদেহটা বুকে জড়িয়ে ধরে কাঁদছেন ভদ্রলোক।
তার অন্য হাতটি তিনি যুবা বয়সে খুইয়েছিলেন। তার একমাত্র সম্বল বলতে ছিল তার এই একমাত্র ছেলে সোহম। তার নিজের স্ত্রী তাকে ছেড়ে গেছেন, তা প্রায় 8 বছর হয়ে গেল। মিলন সংঘে জন্মদিন আজ সে বছর পালন করা হলো না। তার বদলে সোহমের ছবির সামনে পালন করা হলো শোক সভা। এক দু বছর আগে পরের মধ্যে দেশের নানান জায়গায় ছড়িয়ে থাকা আরও 4টি পরিবারের সদস্যদের উপর বয়ে গেল নানা অস্বাভাবিক মৃত্যু, সাংঘাতিক কোনো জখম বা শারীরিক ক্ষয়ক্ষতির ঘটনা। এই 7টি পরিবারের মধ্যে প্রায় 4 পুরুষ ধরে ঘটছে কোনো না কোনো অস্বাভাবিক দুর্ঘটনা জাতীয় ঘটনাবলী। 4 পুরুষ আগে থেকেই এই 7টি পরিবারের ছেলেদের সাথে একটা নির্দিষ্ট বয়স পেরোনোর সাথে সাথে ঘটে চলে মর্মান্তিক ভাগ্যের পরিহাস। এমনই সেই পরিহাস যা উপলব্ধি করায় যে তারা বোধহয় জমের দুয়ার এসে পড়েছে, কিংবা তাদের দুয়ারেই 4 পুরুষ ধরে জম দাঁড়িয়ে আছেন। আজ থেকে বহু বছর আগে কি যেন একটা হয়েছিল, যার কারণেই এই 7টি পরিবার বয়ে নিয়ে চলেছে দুর্ভাগ্যের বোঝা। এর বিরাম নেই। যজ্ঞ শেষ করেছি দিন 5 হয়ে গেল। যজ্ঞ শেষ করার 3 দিনের মাথায় আরও একটি জটিল ক্রিয়া করার জন্য আমায় হোম করতে বসতে হয়েছিল। তবে এই ক্রিয়া ছিল সেই 7 জন পাপীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে। প্রথমে ভেবেছিলাম যে 7 জন আমার দিদির ওপর অকথ্য অত্যাচার করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের প্রাণে মেরে ফেলতে, কিন্তু পরে ঠিক করি যে তাদের যদি প্রাণে মেরে ফেলি তবে তাদের যোগ্য বিচার হবে না। তাই ঠিক করি তাদের এমন শাস্তি দেব যার কারণে তারা নিজেরাই মৃত্যুবরণ করতে চাইবে। প্রত্যেক মুহূর্তে মনে হবে এই যন্ত্রণা সহ্য করার চেয়ে মরণ অনেক শ্রেয়, কিন্তু মরতে চাইলেও তারা মরতে পারবে না। তিলে তিলে জীবিত থেকে ভোগ করবে নরক যন্ত্রণা। শুধু তাই নয়, যতদিন তাদের বংশ নির্বংশ না হচ্ছে ততদিন তাদের পরিবারের প্রত্যেক পুরুষ 18 বছর পেরোনোর সাথে সাথে ভয়ানক দুর্ঘটনার সম্মুখীন হবে। তাদের কেউ কেউ ভয়ানকভাবে প্রাণ হারাবে, কেউ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খোঁয়াবে, কেউ কেউ আবার পুরুষ হয়েও 18 বছর পেরোলেই পুরুষত্ব হারাবে। 18 বছর পেরোনোর সাথে সাথে আমার দেওয়া অভিশাপের কবলে পড়ে জমের দুয়ারে গিয়ে উপস্থিত হবে, কিংবা মনে করবে হয়তো স্বয়ং যম তাদের দুয়ারে এসে দাঁড়িয়েছে। বিনা দোষে যদি আমার দিদির মতো একজন নিষ্পাপ ফুলের মতো লক্ষ্মীমন্ত প্রাণকে নাজেহাল হয়ে মৃত্যুবরণ করতে হয়, তবে এই পাপীদের বংশকে ঘোর অভিশাপের কালো ছায়ায় ঢেকে দিতে আমার হাত এতটুকু কাঁপবে না। এমন মনস্থির করেই হোম করতে বসি আমি। হোম সম্পূর্ণ হয়েছে। যে 7 জন ধর্ষক আমার দিদির মৃত্যুর জন্য দায়ী তারা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক এবং প্রত্যেকেরই সন্তান আছে। তাই তাদের মেরে না ফেলে তাদের অভিশাপ দিই যে আজকের পর থেকে তারা যখনই মূত্র ত্যাগ করতে যাবে তখনই তাদের যৌনাঙ্গ দিয়ে মূত্রের সাথে সাথে বেরিয়ে আসবে গাঢ় লাল রক্তের ধারা, আর তার সাথে সাথে অনুভব করবে অসহ্য নারকীয় যন্ত্রণা।
যার জন্য তাদের মনে হবে এই যন্ত্রণা ভোগ করার চেয়ে মৃত্যু অনেক বেশি ভালো। কিন্তু তারা আত্মহত্যা করতে পারবে না। যখনই আত্মহত্যার কথা মাথায় আনবে, তখনই কোনো না কোনোভাবে তা ভণ্ডুল হয়ে যাবে। তারা যতদিন বেঁচে থাকবে, তাদের প্রতিদিনে বেশ কয়েকবার করে মূত্রত্যাগ করতেই হবে। আর তখনই তারা সম্মুখীন হবে এই নারকীয় জ্বালা যন্ত্রণার। এইভাবে জীবনের শেষ পর্যায়ে যখন এসে পৌঁছবে, তখন তাদের যৌনাঙ্গে বাসা বাঁধবে কর্কট রোগ। তোরা সেদিন বলেছিলি না, টাকার জোরে সব করা যায়? দেখি এইবার তোরা এবং তোদের টাকা কি করতে পারে। সেদিন তোরা টাকার ক্ষমতা দেখিয়ে আইনের শাস্তি থেকে পার পেয়েছিলি। এবার আমার সাধনার ক্ষমতা দেখাবার পালা। দেখি এই শাস্তি থেকে তোরা এবং তোদের বংশ কিভাবে পার পায়। তোদের জন্য আমার নিষ্পাপ দিদির প্রাণ গেছে, আর তোদের এই নারকীয় কর্মের জন্যই তোদের নিষ্পাপ বংশধরেরা সময়ের সাথে সাথে নানান শাস্তির সম্মুখীন হবে, যার জন্য দায়ী থাকবি শুধুমাত্র তোরা। তারপর গতরাতে স্বপ্নে গুরুদেব তান্ত্রিক অখিল অঘরীর আদেশে আজ রওনা দেব কাশীর উদ্দেশ্যে। সাধনার আরো গভীর পর্যায়ে পাড়ি দেওয়ার জন্য গুরুদেবের এই ডাক। জানি না কবে বাড়ি ফিরব, তবে এখন আমি অনেক নিশ্চিন্ত, অনেক বেশি হালকা লাগছে। বুকের ভেতরের জমাট বাঁধা পাথুরে ভাবটা একদম গলে জল হয়ে গেছে এখন। ভাবনা কেবল বাবাকে নিয়ে। মানুষটার বয়স হচ্ছে, বোনকে নিয়ে একা সামাল দিতে পারবে তো সব দিক? তবে আমার দৃঢ় বিশ্বাস গুরুদেব নিশ্চয়ই এই বিষয়ে কিছু একটা করবেন। গুরুদেবের অনেক ক্ষমতা। দুর্গা নাম স্মরণ করে বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। গন্তব্য কাশী। মনে মনে আওড়ালাম, জয় তান্ত্রিক অখিল অঘরীর জয়, জয় তান্ত্রিক অখিল অঘরীর জয়। দয়া করো গুরুদেব, দয়া করো। আমি খুব শীঘ্রই তোমার শরণাপন্ন হচ্ছি গুরুদেব। জয় তান্ত্রিক অখিল অঘরীর জয়, জয় তান্ত্রিক অখিল অঘরীর জয়। শুনছিলেন তান্ত্রিক ভবতোষ ভট্টের কাহিনী জমের দুয়ার, তৃতীয় ও অন্তিম পর্ব। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর যদি গল্পটির আগের পর্বগুলো না শুনে থাকেন, তবে এক্ষুনি শুনে নিন। চলে যান ডেসক্রিপশন বক্সে, ওখানে আগের পর্বগুলির লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো তান্ত্রিক ভবতোষ ভট্টের কাহিনী জমের দুয়ার। আজকের মতো চলি তবে।